পাঠ করছি আহমদ ছফার লেখা উপলক্ষের লেখা থেকে। আজকে পাঠ করব খোয়াবনামা উপন্যাস। অনেক দিন থেকেই আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসটির উপর একটি বড়সড় লেখা তৈরি করার চেষ্টা করে আসছি। এই উপন্যাসটি সম্পর্কে আমার যে সকল বক্তব্য রয়েছে, একটি দীর্ঘ রচনা ছাড়া সেগুলো প্রকাশ করা সম্ভব নয়। এই ধরনের একটি রচনা তৈরি করার জন্য যে সময়, অভিনিবেশ এবং ধৈর্যের প্রয়োজন, ইলিয়াস ভাইয়ের মৃত্যুর পর থেকে বর্তমান সময় পর্যন্ত সেই ধরনের একটি উৎকণ্ঠামুক্ত এবং চাপহীন সময় আমার হয়ে ওঠেনি। তাই বর্তমান রচনাটিতে আমি যেসব কথা লিখছি সেগুলো আমার সংকল্পিত রচনাটির পূর্বাভাস মাত্র। আর অত্যন্ত তাড়াহুড়ার মধ্যে রচনাটি লিখতে হচ্ছে, সে কারণে আমার বক্তব্যগুলো ছাড়া এবং খণ্ড খণ্ড থেকে যাচ্ছে। তাছাড়া আমার আশঙ্কা হয় একটা বড় প্রেক্ষাপটের মধ্যে এই উপন্যাসটিকে স্থাপন করে নানা দিক থেকে আলো ফেলে তার ভেতরে বিষয়গুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার কাজটিও বর্তমান রচনায় ভালোভাবে করা হচ্ছে না। তথাপি আমার রচনাটি এভাবে শুরু করতেই চাই। সন তারিখ মনে আসছে না। বিগত কয়েক বছর আগে কলকাতাস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে হাই কমিশন অফিসেই বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতির উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশের সুপরিচিত লেখকদের অনেকেই ওই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। কারা কারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের নাম উল্লেখ করা আমার এই রচনার জন্য বিশেষ জরুরি বিষয় নয়। সেমিনারে একটি বিষয় নির্দিষ্ট করে রাখা হয়েছিল। বাংলাদেশের উপন্যাসে ভাষা কী রকম হবে। ওই সেমিনারটিতে সভাপতিত্ব করেছিলেন পশ্চিম বাংলার অত্যন্ত সুপরিচিত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আমাদের দেশের লেখকেরা এই বিষয়ে তাদের নিজ নিজ করে বক্তব্য প্রকাশ করেছিলেন। কে কী বলেছিলেন সেসব হারানো কথাও আবার ভুল করে জাগিয়ে তুলতে চায় না। আখতারুজ্জামান ইলিয়াসের বক্তব্য পরিবেশন করার পালা যখন এলো, তিনি ডায়াসে দাঁড়িয়ে অত্যন্ত কাটা কাটা ভাষায় জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের সাহিত্যের ভাষা হবে বাংলাদেশের জনগণের মুখের ভাষার কাছাকাছি। তাতে করে যদি পশ্চিম বাংলার ভাষার চাইতে বাংলাদেশের সাহিত্যের ভাষা, বিশেষ করে উপন্যাসের ভাষা যদি সম্পূর্ণ একটি আলাদা খাতে প্রবাহিত হয়ে যায়, সেটা সকলের স্বাভাবিক বলে ধরে নেওয়া উচিত। ইলিয়াস সাহেবের সোজাসাপটা এই দর্পিত উচ্চারণ পশ্চিম বাংলার সাহিত্যের মোড়লদের অনেকেরই যে ভালো লাগেনি, সে সন্ধ্যাবেলাতেই তার প্রমাণ পাওয়া গেল। কলকাতার সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকা গ্র্যান্ড হোটেলে বাংলাদেশের লেখকদের একটি ডিনারের মাধ্যমে আপ্যায়িত করেছিলেন। ওই ডিনারে বাংলাদেশের অন্য সকল অংশগ্রহণকারী লেখককে নিমন্ত্রণ করা হলেও ইলিয়াসকে ডাকা হয়নি। আখতারুজ্জামান ইলিয়াস আনন্দবাজার পত্রিকার ওই ধরনের শালীনতাহীন আচরণে ভয়ঙ্কর ব্যথিত এবং অপমানিত বোধ করলেন। এই কথা তিনি কলকাতা থেকে ফিরে এসে আমাদের কাছে অত্যন্ত ক্ষোভ এবং বেদনার সঙ্গে প্রকাশ করেছেন। তিনি এরকম একটা দৃঢ় সংকল্প আমাদের কাছে জানিয়েছিলেন, বাংলাদেশের উপন্যাসের ভাষা কিভাবে বাংলাদেশের মানুষের মুখের ভাষার অনুবর্তী হয় তার একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করবেন। আনন্দবাজার এবং আনন্দবাজারের তথাকথিত উচ্ছিষ্টভোজী এপার ওপারের মোড়লদের দেখিয়ে দেবেন। মুখ্যত এই সংকল্প থেকেই খোয়াবনামা উপন্যাসটি রচনা করার পরিকল্পনা তার মাথায় আসে। খোয়াবনামা উপন্যাসটির জন্য যে সময়সীমাটি তিনি ছকিয়ে নিয়েছিলেন, আধুনিক বাঙালি জাতির বিকাশের জন্য এই সময়টির গুরুত্ব অপরিসীম। 1757 সালের পলাশীর যুদ্ধে বিজয় অর্জন করার পর ইংরেজরা যখন তৎকালীন সুবে বাংলার দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে, তার অব্যবহৃত পরবর্তী সময়কে আশ্রয় করে এই উপন্যাসের কাহিনীর সূত্রপাত। বাংলার লিখিত ইতিহাসের সঙ্গে মিলিয়ে বিচার করলে সেই সময়টা হবে ওয়ারেন হেস্টিংসের শাসনের পরবর্তীকাল। সে সময়ে কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছে। ইংরেজদের হাতে রাজস্ব আদায়ের ভার, দেশ শাসনের দায়িত্ব টুটো জগন্নাথ নবাবের উপর। সেই সময়ের কথা, যখন খরা এবং অনাবৃষ্টিতে সারা বাংলার মাঠের ফসল জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছিল এবং নেমে এসেছিল এক ভয়াবহ দুর্ভিক্ষের বিভীষিকা। সেই দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ প্রাণ হারিয়েছিল এবং কোম্পানির নিযুক্ত দেওয়ান
শ্বেতা প্রায় এবং রেজা খাঁ বাংলা থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করেছিল। বাংলার প্রথম সার্থক উপন্যাস লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সময়টাকেই উপজীব্য করে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেছিলেন। উপন্যাস হিসেবে বঙ্কিমের আনন্দমঠ কতটুকু সার্থক সেটা অদ্যাবধি বিতর্কের বিষয়। তারপরেও এই কথা অসংবাদিতভাবে সত্য যে আনন্দমঠ বাংলার রাজনৈতিক সামাজিক ইতিহাসে একটি বিরাট ভূমিকা পালন করেছে। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিম সুজলং সুফলং মলয়জ শীতলং বন্দে মাতরম যে গানটি সংযোজিত করেছেন এটি রচনা করেছিলেন মূল উপন্যাস লেখা ৩ বছর পূর্বে। বঙ্কিমের মৃত্যুর ৭০ বছর পরে এই বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় কংগ্রেস তাদের দলীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দান করেছিল। বাংলার সন্ত্রাসবাদী বিপ্লবীরা বঙ্কিমের আনন্দমঠকে তাদের প্রেরণা পুস্তক বলে মেনে নিয়েছিলেন। আনন্দমঠ উপন্যাসে সন্ত্রাসীদের যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি হিন্দু রাষ্ট্র গঠনের উপায় হিসেবে বঙ্কিম চিহ্নিত করেছিলেন, দেখা যাবে পরবর্তী সন্ত্রাসবাদী বিপ্লবীরা সে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকেই তাদের উদ্দেশ্য সিদ্ধির অন্যতম প্রকৃষ্ট উপায় বলে কবুল করে নিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেহাত একটা মনগড়া কাহিনীর উপর ভিত্তি করে আনন্দমঠ রচনা করতে প্রবৃত্ত হননি। আনন্দমঠ উপন্যাসের সত্যি সত্যি একটা বাস্তব ভিত্তি ছিল। বাঙালি জাতির প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে ফকির এবং সন্ন্যাসীর মিলিত বিদ্রোহ একটা সম্মানজনক অধ্যায় যোগ করেছে। সে সময়ে মুসলিম ফকির মজনু শাহ এবং হিন্দু সন্ন্যাসী ভবানী পাঠক দুজনে মিলে তাদের দলবল নিয়ে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহের ঝঞ্ঝা উঁচিয়ে তুলেছিলেন এবং ব্রিটিশ সৈন্যের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন। এই ঘটনাটি বাঁকিয়ে চুকিয়ে বঙ্কিমচন্দ্র তার উপন্যাস রূপায়িত করার কাজে ব্যবহার করেছিলেন। বঙ্কিম তার কলমের এক খোঁচায় হিন্দু মুসলমানের যৌথ সংগ্রাম থেকে মুসলমানদের বাদ দিয়ে হিন্দু সন্ন্যাসীদের বিদ্রোহের একমাত্র নায়ক হিসেবে চিহ্নিত করলেন। এটা ছিল বঙ্কিমের স্বজ্ঞানকৃত একটি অপরাধ। এই অপরাধের উপর ভিত্তি করেই বাংলার পরবর্তী রাজনৈতিক জাগরণের স্বরূপ এবং বিকাশ ঘটেছে। প্রতিরোধ সংগ্রাম থেকে মুসলমান ফকিরদের ভূমিকা বাদ দিয়ে বঙ্কিম বাংলার সমগ্র মুসলিম সমাজকে ইতিহাসের অধিকার থেকে বঞ্চিত করলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন লেখক হতেন, তার কল্পনা ভিত্তি যদি যথেষ্ট বেগবান না হতো, যদি তিনি তৎকালীন হিন্দু জাগরণের মুখপাত্র হিসেবে পরিচিত করতে না চাইতেন, যদি তার প্রকৃত ইতিহাস জ্ঞানের ঘাটতি থাকত, যদি তিনি ব্রিটিশের বিভাজন নীতির সম্পর্কে আনওয়াকিবহাল থাকতেন, তাহলে আনন্দমঠ উপন্যাসটি হয়তো এভাবে রচনা করতে পারতেন না। সব জেনে সব বুঝে ইতিহাসের ধারা পরম্পরায় বিকৃতি ঘটিয়ে এই উপন্যাসটি তিনি লিখেছিলেন। পেছনে কি ঘটেছে, তার মধ্যে কতটুকু সত্য কতটুকু মিথ্যে, সেটা বঙ্কিমের ভাবনার বিষয় ছিল না। আগামীতে তিনি কি প্রতিষ্ঠা করতে চান সেই চিন্তাটি তার মনের সমস্ত চঞ্চল অঞ্চল দখল করে নিয়েছিল। বঙ্কিমের সময়ের অন্যান্য প্রাগ্রসর চিন্তার মানুষের চেয়ে একটা বিষয়ে বঙ্কিম আলাদা ছিলেন। তার মনে একটি রাষ্ট্রচিন্তা জন্ম নিতে পেরেছিল। দুর্ভাগ্যবশত সেটি ছিল হিন্দু রাষ্ট্র। পরবর্তী প্রজন্মের লোকদের মধ্যে বঙ্কিম এই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নটি ছাড়িয়ে দিয়েছিলেন। আখতারুজ্জামান ইলিয়াসও তার খোয়াবনামা উপন্যাসের জন্য এই সময়টিকে বেছে নিয়েছিলেন। ফকির মজনু শাহ এবং সন্ন্যাসী ভবানী পাঠকের সম্মিলিত সংগ্রামের কাহিনী বয়ানের মাধ্যমে তার উপন্যাসে উন্মোচন প্রক্রিয়াটির সূচনা করেছিলেন। আধুনিক বিশ্লেষণে উপন্যাস একটি সোশ্যাল ডিসকোর্স। যে সমাজে মানুষ বাস করে সে সমাজের মানুষ যে পরস্পরের সঙ্গে চিকন মোটা নানা রকম সম্পর্ক সূত্রে আবদ্ধ, সেই সম্পর্কগুলো যথার্থ স্বরূপ নিরূপণ করাই হলো উপন্যাস লেখকের আসল কাজ। অবশ্য লেখকদের মধ্যে প্রকারভেদ আছে। কেউ সোশ্যাল ডিসকোর্সটিকে খুন করে উপন্যাস লেখেন, কেউ সোশ্যাল ডিসকোর্সটিকে প্রাণবান এবং গতিশীল করে তোলার জন্য উপন্যাস রচনা করেন। যদি ইতিহাসের সঙ্গে মিলিয়ে পরখ করে দেখা হয়, দেখা যাবে বঙ্কিম একটি অলীক মনগড়া ফলস ডিসকোর্সের উপর দাঁড়িয়ে তার বয়ান এবং বিশ্লেষণ প্রসারিত করেছেন। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসের আসল প্রেক্ষাপটটি বিচার করলে অবশ্যই একটি জিনিস পরিষ্কারভাবে বেরিয়ে আসে। বঙ্কিম যে ফলস ডিসকোর্স তৈরি করেছিলেন,
সেটি একেবারে ভেঙে চুরমার করে সম্পূর্ণ একটি ডিসকোর্স যেখানে বাংলার হিন্দু মুসলমান যৌথভাবে ইতিহাসের অংশ দাবি করে এবং ইতিহাসের অগ্রযাত্রায় একে অন্যের শরিক সেরকম একটি নতুন ডিসকোর্স নির্মাণ করতে সাহসী হয়ে উঠেছিলেন। আমাদের সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এটি একটি মহত্তম ঘটনা, কারণ বঙ্কিম এবং ঊনবিংশ শতাব্দীর অন্যান্য হিন্দু চিন্তা নায়করা চিন্তার মাধ্যমে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে একটি দুর্লভ ব্যবধান রচনা করে দিয়েছিলেন, ইলিয়াস বাংলার হিন্দু মুসলমানকে নিয়ে একটি আধুনিক ডিসকোর্স নির্মাণ করার বেলায় তার ভিত্তিমূলে কামান দেগে অনেকাংশে ধসিয়ে দিতে পেরেছিলেন। তথাপি পুরোপুরি সফল হয়েছেন এবং একথা বোধ করি বলা যাবে না। এখন আমি খোয়াবনামা উপন্যাসের ভাষা সম্পর্কে আমার বক্তব্য উপস্থাপন করতে চাই। এই উপন্যাসের নায়ক নায়িকা সকলেই তাদের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেছেন। এমনকি তারা যখন পুরনো পুঁথির বিষয় বয়ান করেন, সেগুলো ইলিয়াসকে তার মুসলমানি পুঁথি ঘেঁটে রচনা রীতিটি অনেক কষ্ট করে শিখে নিতে হয়েছে। বাংলা অঞ্চলের মুসলমানি পুঁথিসমূহ বাঙালি মুসলমানের পশ্চাৎপদ মানসিকতার পরিচয়, চিহ্ন ধারণ এবং বহন করে। আধুনিক শিক্ষিত মুসলিম সন্তানদের মনেও এই পুঁথিসমূহের প্রতি একটা অবজ্ঞার ভাব অতি সহজে লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও একটি কথা সত্য যে এই পুঁথিসমূহের মধ্য দিয়ে বাঙালি মুসলমান সমাজের কালেকটিভ মাইন্ড তথা যৌথচারী মানসটির প্রকাশ ঘটেছে। বাঙালি মুসলমানের শাসন বিশ্লেষণের বেলায় এই পুঁথিসমূহের প্রয়োজন অপরিহার্য, সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এই পুঁথিসমূহ আরবি, ফার্সি, উর্দু এবং মুসলমানদের ঘরোয়া ব্যবহৃত শব্দগুলো অবলীলায় স্থান করে নিয়েছে। কেন স্থান করে নিয়েছে তার একটি ব্যাখ্যা অনায়াসে দাঁড় করানো যায়। সমাজে এই সকল বিদেশি শব্দের চল হয়ে গেছে, তাই সাহিত্যেও সেগুলোর ছাড়পত্র মিলেছে। আরবের মানুষ, ইরানের মানুষ কিংবা পাঞ্জাবের মানুষ ধর্মীয়ভাবে তারা মুসলমান হলেও তাদের কেউ এই পুঁথিগুলো রচনা করেননি। বাঙালি মুসলমানরাই এই পুঁথিগুলোর রচয়িতা। তারা পুঁথি লিখে একটা সামাজিক প্রয়োজন মেটাতে প্রয়াসী হয়ে উঠেছিলেন। আরবি, ফার্সি শব্দের আধিক্য সত্ত্বেও এই পুঁথির ভাষাটি নির্ভেজাল বাংলা ভাষা। মুসলমান সমাজকে নিয়ে যখন কোনো সত্যিকার ডিসকোর্স রচিত হয়, তাতে এই পুঁথিসমূহ সেগুলোতে বাঙালি মুসলমানের সামাজিক মনের প্রকাশ ঘটেছে। সেগুলোর উপস্থাপনা অনিবার্য হয়ে দাঁড়ায়। সচরাচর আমরা যে বাংলা ভাষাটি ব্যবহার করি, যে ভাষাতে বইপত্র লেখা হয়, সংবাদপত্রে সংবাদ পরিবেশন করা হয়, ঊনবিংশ শতাব্দীর কলকাতা শহরই হলো তার স্মৃতিকাগার। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা সংস্কৃত অভিধান এবং ব্যাকরণ ঘেঁটে আধুনিক বাংলা ভাষার নামে যে কৃত্রিম ভাষারীতিটি বাঙালি জনগোষ্ঠীর উপর চাপিয়ে দিয়েছিলেন, বাংলার মানুষের মুখের ভাষার সঙ্গে সেই লেখ্য ভাষাটির দূরত্ব ছিল যোজন পরিমাণ। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের উদ্ভাবিত ভাষা রীতিটি এক জায়গায় তিতু হয়ে থাকেনি। ভাষা কখনো স্থির থাকে না, তাতে অনেক ব্যয়, রূপান্তর, পরিবর্তন এবং ভাঙচুর হয়েছে। তারপরেও একটি কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের উদ্ভাবিত ভাষারীতিটির সঙ্গে ভাগীরথী পাড়ের অঞ্চলসমূহের লোকের ভাষার সংমিশ্রণের মাধ্যমে আধুনিক বাংলা ভাষা জনগোষ্ঠীর কলেবরটির পুষ্ট হয়ে উঠেছে। প্রকৃত অর্থে এটাকে বাংলার সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল ভাষা হিসেবে মেনে নেওয়ার কোনো উপায় নেই। ব্রিটিশ শাসন চালু হওয়ার পর বাংলা ভাষার একটি নতুন বাক সৃষ্টি হয়। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা যে জিনিসটি করেছিলেন, এতে বাংলা ভাষাকে সংস্কৃতের অনুবর্তী করে নির্মাণ করে তোলার সব ধরনের প্রয়াসই চালানো হয়েছে। বাংলা অঞ্চলে মুসলিম শাসন চালু হওয়ার পর বাংলা ভাষার এন্তার আরবি, ফার্সি, উর্দু, তুর্কি শব্দ অনুপ্রবেশ করতে থাকে। অনেকগুলো শব্দকে সাহিত্য রচয়িতারাও ছাড়পত্র দিতে বাধ্য হয়েছেন। অষ্টাদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র বলেছেন, না রবে প্রাসাদ গুণ, না হবে রসাল, বা অতএব কহিবা সাজাবনি মিশাল। যবন শব্দের অর্থ যদিও আদিতে গ্রিকদের বোঝানো হতো, পরবর্তীকালে মুসলমানদেরই বলা হতো যবন। মুসলমানরা আরবি, ফার্সি শব্দ অধিক ব্যবহার করে থাকেন। তার প্রভাব এত ব্যাপক যে ভারতচন্দ্রের মতো একজন প্রতিভাশালী কবির পক্ষেও
এই প্রভাব অগ্রাহ্য করা সম্ভব হচ্ছে না। ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর পোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা জোর করে যাবনি মিশাল শব্দ বাংলা ভাষা থেকে খেদিয়ে বিদায় করে সেই ফাঁক সংস্কৃত শব্দ দিয়ে পূরণ করতে তৎপর হয়ে উঠলেন। আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা উপন্যাসে ভাষা ব্যবহারের বেলায় সোশ্যাল ডিসকোর্সের মতো একটি ভাষা বিষয়ক ডিসকোর্সেরও অবতারণা করলেন। আধুনিক বাংলা সাহিত্যে অপেক্ষাকৃত উন্নততর এবং সুখ্যানক সোশ্যাল ডিসকোর্স ল্যাঙ্গুয়েজ প্রসারিত করলেন। এই দুটি অভিনব বিষয়ে আখতারুজ্জামান ইলিয়াসের যে কৃতিত্ব তার সঙ্গে অন্য কোনো লেখকের সঙ্গে তুলনা হতে পারে না। খোয়াবনামা উপন্যাসে আখতারুজ্জামান ইলিয়াস সামাজিক এবং ভাষা বিষয়ক ডিসকোর্স ছাড়া একটি রাজনৈতিক ডিসকোর্সেরও অবতারণা করেছেন। উপন্যাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তিনি দেখিয়েছেন কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনীতি হালে পানি পেতে শুরু করলে একটা সময়ের মধ্যে তা হিন্দু এবং মুসলিম সমাজের মধ্যবর্তী বিধারণ রেখাটিকে অনেক দূর প্রশস্ত এবং শাকুবন্ধনের অসাধ্য করে তুলেছে। অর্থাৎ বাঙালি জাতিকে বিভক্তির পথে ঠেলে দিচ্ছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হিন্দু মুসলমান জনগোষ্ঠীকে একটি পছন্দ করতে হচ্ছে। আখতারুজ্জামান ইলিয়াস অবশ্য তার উপন্যাসে স্পষ্টভাবে উল্লেখ না করলেও কমিউনিস্ট পার্টির রাজনীতিকে বাংলার এবং বাঙালির ঐক্য অটুট রাখার উপায় হিসেবে দাঁড় করাতে চেষ্টা করেছেন। তিনি দেখিয়েছেন তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ে শোষিত মানুষেরা একজোট হয়ে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে শোষিত মানুষের ঐক্যটি যদি জোরদার এবং স্থায়ী হতে পারত, হয়তো বাংলা বিভাগ ঠেকানো সম্ভব হতো। এখানে ভারতের তৎকালীন কমিউনিস্ট পার্টির অনুসৃত নীতি এবং রাজনৈতিক কৌশলগুলোর প্রয়োগযোগ্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন করা যায়। বাংলাদেশের সমাজ বিকাশের তৎকালীন স্তরসমূহের মধ্যে তেভাগা আন্দোলনের কৃষকদের বাংলা তথা ভারতের রাজনীতিকে প্রভাবিত করার ক্ষমতা কতটুকু ছিল? তারপরেও একথা থেকে যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ভারত বিভাগের বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছে তার চেয়ে ভারত বিভাগের পক্ষে যে ভূমিকা পালন করেছে সেটা একটু কম নয়। সামাজিক এবং ভাষাভিত্তিক ডিসকোর্স দুটোর মধ্যে আখতারুজ্জামান ইলিয়াস সমগ্র বাঙালি জাতির নতুন পরিচয় সন্ধান করার মধ্যে যে মৌলিকতার পরিচয় দিয়েছেন তার রাজনৈতিক ডিসকোর্সটি সে তুলনায় অনেকাংশে দুর্বল। এটি একটি প্রকৃত ডিসকোর্স হয়ে উঠতে পেরেছে কিনা তা নিয়ে আমার মনে বিস্তর সন্দেহ রয়েছে। ইলিয়াস সাহেব কমিউনিস্ট পার্টির রাজনীতিকে কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনীতির বিপরীতে স্থাপন করেছেন। এই জায়গাটিতে অবজেক্টিভিটির পরিবর্তে তার ইচ্ছা পূরণের মনোভাব প্রকাশ পেয়েছে। কারণ কমিউনিস্ট পার্টি শেষের দিকে ভারত বিভাজনের পক্ষে সমর্থন দিয়েছিল। সুতরাং বাংলার বিভাজনের পেছনে কংগ্রেস এবং মুসলিম লীগকে যেভাবে দায়ী করা হয়ে থাকে, কমিউনিস্ট পার্টির দায় রাজনৈতিক ডিসকোর্সটি নির্মাণ করতে চেয়েছিলেন। তার বিপরীতে অন্য কি ডিসকোর্স নির্মাণ করা যেত সে ব্যাপারে গ্রহণযোগ্য কোনো মত তুলে ধরারও আমার পক্ষে বর্তমান মুহূর্তে সম্ভবপর নয়। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা অবশ্য একটি মহাকাব্য। এই রচনার ব্যাপ্তি এবং পরিধি সমস্ত বাঙালি জাতির মর্মমূলক স্পর্শ করেছে। প্রশ্ন উঠতে পারে, কী ধরনের মহাকাব্য? পরাজয়ের বিষয়বস্তু নিয়ে কি মহাকাব্য রচনা সম্ভব? সবিনয়ে বলবো, অবশ্যই সম্ভব। ইলিয়াসের খোয়াবনামা একটি মহাকাব্য।